দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল, আছেন জনাব রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। বাবুল ভাই, শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই যে বিষয়টা আজকে সারা বাংলাদেশে আলোচনা হচ্ছে, ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডটা নিয়ে। 5 আগস্টের পর থেকেই আসলে বিএনপির ব্যাপারে অনেকের সমালোচনা ছিল, চাঁদাবাজি, দখলদারিত্ব, এই ইস্যুটা নিয়ে, এবং আপনারা দলীয়ভাবে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তারপরও এই ঘটনার পরে আবার এই ইস্যুটা নতুন করে আলোচনা আসছে, অনেকেই আপনাদের সমালোচনা করছেন। তো এই সমালোচনার পরে কি বিএনপি আবার একটু বেকায়দায় পড়লো? না না, সমালোচনা আছে, ঠিক আছে, আমরা নিজেরাও সমালোচনা করছি। আমার দলের টপ টু বটম এই ঘটনায় খুবই মর্মাহত। আপনি খেয়াল করেছেন, দেখেছেন মনে হয়, কেউ এটাকে জাস্টিফাই করতে যায় নাই বা জাস্টিফাই করছেন। একটা নির্মম ঘটনা, হ্যাঁ, একটা বেদনাদায়ক ব্যাপার যে আমাদের সমাজ আসলে হয়েছে কি, ধরেন দেশের 1/3 মানুষ বা অর্ধেক মানুষ বিএনপি করে, ভাইয়ে ভাইয়ে 2 ভাইও বিএনপি করতে পারে। ধরেন গ্রামে দ্বন্দ্ব হয়, সংঘাত হয়, মারামারি হয়, ব্যবসা নিয়ে, জমি নিয়ে প্রতিদিন হচ্ছে। তো টোটাল দায় দায়িত্ব আপনি বিএনপির চাপাই দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে শুধু বিএনপিকে যে আপনি দায় দিচ্ছেন, রাষ্ট্র সমাজের কি কোনো দায় নাই? আপনি বলেন। এই যে আমাদের এই সামাজিক এই যে অবক্ষয় বা এই যে কি বলে নিষ্ঠুরতা, এটা তো নতুন কোনো ব্যাপার না। বাংলাদেশে প্রতিদিন খুন খারাপি হচ্ছে। বিএনপির লোক হতে পারে, গ্রামে একজন মানুষ বিএনপি করে বা বিএনপি সমর্থন করে, বিএনপি সমর্থন করে তো কোটি কোটি মানুষ। এখন প্রতিদিন যে মারামারি হয়, এটা তো সুদীর্ঘ, তাহলে তো আমাদের আইন আদালতের কোনো প্রয়োজন থাকতো না, আমাদের পুলিশ প্রশাসনের কোনো প্রয়োজন থাকতো না, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রয়োজন থাকতো না। একটা ঘটনা ঘটলেই মানে একেবারে হুক্কা হওয়া, বিশেষ করে একটা বিশেষ রাজনৈতিক দল, তারা এটাকে এমনভাবে ব্র্যান্ডিং করে, ভাবখানা এমন যে বিএনপির চেয়ারপারসন, মানে ঘটনা ঘটেছে মিটফোর্ডে, আপনি সাথে সাথে আপনি তারেক রহমানকে নিয়ে এমন সব অশ্রাব্য গালাগালি, আক্রমণ, এর কি কারণ? তারেক রহমানকে এই হত্যাকাণ্ডে ইন্ধন দিয়েছেন। এটা একটা ব্যবসায়িক দ্বন্দ্বে একটা খুন হয়েছে, হতে পারে সে দলের সাথে কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষ কোনো না কোনোভাবে সম্পৃক্ত। আমরা সাথে সাথে তার ব্যবস্থা নিয়েছি, প্রশাসনকে বলছি কঠোরতম বিচার করতে হবে। আমাদের দল কি শেল্টার দিয়েছে? এই ঘটনাকে আমরা আনন্দিত। আপনি কি কারণে শুধু টার্গেট? আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? এই ঘটনা একটার পর একটা ঘটছে, আমাদের দায়িত্ব যতটুকু আমরা তো পালন করছি। এখন আপনি বলতে পারেন যে বিএনপিকে আপনি বন্ধ করে দেন টোটাল রাজনীতি, তাহলে ধরুন আপনার সুবিধা আছে, আপনি একা, আওয়ামী লীগও নাই, এখন আপনি আপনার মতো করে একা একা রাজনীতি করলেন, একেবারে মানে আপনার জন্য ছক্কা। তো সেটা হলে হতে পারে একটা বিষয়, একটা বিশেষ দলের এরকমই ইন্টেনশন, বা বাংলাদেশে আগামী দিনে নির্বাচন, আইন নাই, শৃঙ্খলা নাই, এই ধোয়াতুলের নির্বাচন পেছানোর একটা ব্যাপার হতে পারে। ঘটনা ঘটছে না, আমাদের দলের পক্ষ থেকে আমরা একটা ঘটনা, এই ধরনের ঘটনায় আমরা পক্ষ নিয়েছি বা অবস্থান নিয়েছি বা থানা ঘেরাও করেছি, লোক ছিনিয়ে আনছি, এরকম ঘটনা তো নেই। বরং আমরা আইনের আওতায়ও নিজেরা দলের পক্ষ থেকে মামলা করছি, আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে আমরা সবটুকু করছি। আপনি ইন্টেনশনটা বুঝবেন। বিগত দিনে যেমন এগুলোকে আমলেই নেওয়া হয় নাই, দলের পক্ষ থেকে শেল্টার দেওয়া হচ্ছে, স্বীকারই করা হয় নাই। আমরা প্রত্যেকটা ঘটনা, আমাদের ন্যূনতম দূরতম সম্পর্ক যদি দলের সাথে কারো থাকে, আমরা এই বিষয়গুলো আমলে নিচ্ছি, আমলে নিয়ে আমাদের কর্তব্য কাজ যেটা সর্বোচ্চটুকু আমরা চেষ্টা করেছি। তারপরে তো ঘটছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্র, সরকারের একটা বিরাট দায়িত্ব ছিল। ঠিক এই জায়গাটায় যে আপনারা ব্যবস্থা নিচ্ছেন, শীর্ষ পর্যায় থেকে বারবারও বলা হচ্ছে, তারপরও এটা আসলে একেবারে বন্ধ হচ্ছে না কেন? সেই বিষয়টা আমি শুনবো। আমি রতন ভাই আপনার কাছে জানতে চাই যে আজকে এই সোহাগ হত্যাকাণ্ড নিয়ে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জসিমউদ্দিন বলেছেন যে চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই এই হত্যাকাণ্ড, এবং গ্রেফতারকৃতদের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি। পুলিশের তদন্তে এখনো রাজনৈতিক পরিচয়টা নিশ্চিত হলো না। তারপরেও কিন্তু রাজনৈতিক দলগুলো নানান প্রতিক্রিয়া দেখাচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। একটু আগে বাবুল ভাই যেমন বললেন যে হয়তো কিছু স্লোগান ছিল যেখানে অশ্রাব্য ভাষা ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক দলগুলো কি তাদের লাভালাভের কথা চিন্তা করে বক্তব্যগুলো বা প্রতিক্রিয়া দেখাচ্ছে? এইবার অভ্যুত্থানের পরে মানুষের যে প্রত্যাশাটা যে উচ্চতম জায়গায় উঠেছিল, আর গত 1 বছরে প্রত্যাশাটা বিভিন্নভাবে যেভাবে মার খাচ্ছে, তাতে করে সর্বব্যাপক একটা হতাশার পরিবেশও কিন্তু সমাজে আছে। এবং এখানে দায় না নেওয়ারও একটা যেমন মানসিকতা আছে, আবার গায়ে কোনো কাদা যেন না লাগে সেরকম একটা চেষ্টাও আছে। সোশ্যাল মিডিয়ার ক্ষমতাটা দেখেন, ঘটনাটা ঘটেছে, পুলিশ তার পদক্ষেপ নেয়নি, কাছে আনসার ক্যাম্প ছিল, তারা আসে নাই। এমনকি আমি অন্য কথা বলবো না, অন্তত পথচারীদেরও কারো সেরকম ভূমিকা আমরা দেখি নাই। যখন সোশ্যাল মিডিয়াতে এলো 1 দিন পরে, 2 দিন পরে, ঘটনা বুধবার, ঘটনা 2 দিন পরে, তারপরে দেখুন কি গোটা দেশে তার কি প্রভাব।
মানুষ শিহরিত হয়ে উঠেছে যে মানুষকে এইভাবে মারতে পারে, এইভাবে হত্যা করতে পারে, মানে বর্বরতার চূড়ান্ত। তাহলে এই যে বর্বরতার চূড়ান্ত জায়গায় গেল, সোশ্যাল মিডিয়াতে না এলে আমাদের যে প্রশাসন বলি, পুলিশ বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, তাদের জন্য কি একদিনের জন্য তাদের বেতন নেওয়া বন্ধ আছে? তাহলে তাদের সামাজিক দায় বলি কি, আর রাষ্ট্রীয় দায়টা কি? 2 নম্বর, যে এটা আসার পরে পরে এমন একটা ব্লেম গেমিংয়ের জায়গাটা তৈরি হলো যে অপরাধী তাকে শাস্তি দেওয়ার চাইতে কোন দলের সাথে তিনি সম্পৃক্ত সেটাকে যেমন সামনে নিয়ে আসার চেষ্টা করলো, ফলে সেই দলও খুব দ্রুত তার গা থেকে এই দায়িত্বটা ঝেড়ে দেওয়ার জন্য বহিষ্কার করে দিলাম। আচ্ছা, একটা রাজনৈতিক দল বহিষ্কার করাটাই কি একটা অপরাধ দমনের জন্য যথেষ্ট? তা তো না। তাহলে রাজনৈতিক দল বহিষ্কার করার মধ্যে দিয়ে সে একটা নৈতিক দায় পালন করে যে অপরাধী সে যদি আমার দলের কর্মী হয়, আমি তাকে আর আমার দলে রাখলাম না। এবং তার মানে তাকে একটা ওপেন দিয়ে দেওয়া হয়, লাইসেন্স দিয়ে দেওয়া হয়, সরকার কিংবা ক্ষমতাসীন দল কিংবা যে কেউ তাকে যদি বিচার করে আমি তার পক্ষে আর দাঁড়াবো না, এই একটা কমিটমেন্ট। এইটুকু, এর চাইতে বেশি রাজনৈতিক দলের বহিষ্কার থেকে কিচ্ছু আসা যায় না। আসে যায় যেটা করলে সেটা হলো প্রশাসনের ভূমিকা, সেটা হচ্ছে পুলিশের ভূমিকা। সেই জায়গায় পুলিশ কিন্তু ইনভেস্টিগেট কতটুকু করেছে সেটা জানি না, কিন্তু তারা তো বললেন যে তার সঙ্গে কোনো রাজনৈতিক সংস্কৃতি মানে সম্পৃক্ততা পাওয়া যায়নি। আচ্ছা, যদি না পাওয়া যায় এটা কি বিশ্বাসযোগ্য হচ্ছে? আর যদি পাওয়া যায় তাহলে কেন তারা বললেন পাওয়া যায়নি? এটা আর একটা প্রশ্নের মধ্যে তাদেরকে ফেলে দিল। এখন রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকুক বা না থাকুক, অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক দলের সম্পৃক্ততা কি কোনো ম্যাটার করে? অপরাধকে তো আমি অপরাধ হিসেবে দেখব। যে অপরাধ করেছে সে অপরাধী, যে অপরাধের শিকার হয়েছে সে ভিকটিম। তাহলে রাষ্ট্রের দায়িত্ব ভিকটিমের পাশে দাঁড়ানো। অপরাধীর রাজনৈতিক পরিচয় খুঁজে বের করা তার দায়িত্ব না। খুঁজে বের করলো সেটা একমাত্র প্রয়োজন হতে পারে না। ফলে আমরা না বলতে শুনি অপরাধী যেই হোক, তো যদি এই কথাটা বলেই থাকি আমরা সবসময় বলি যে অপরাধী যেই হোক, তাহলে ধরার আগে বা ধরার পরে তার রাজনৈতিক পরিচয়টা গুরুত্বপূর্ণ হয় কেন? কারণ অতীতের একটা ধারাবাহিকতা আছে, একটা ভয় আছে যে কোনো রাজনৈতিক দলের কোনো একটা বিশিষ্ট ব্যক্তিকে যদি আবার ধরে ফেলি তাহলে আবার আমার চাকরি দিয়ে টানাটানি শুরু হবে কিনা, আমার জনগণের জীবন রক্ষা করার চাইতে আমার চাকরি রক্ষা করাটা বেশি গুরুত্বপূর্ণ। এটা যদি পুলিশের ভূমিকা হয় তাহলে কি দাঁড়াবে? তাহলে একদিকে এই ধরনের দুর্বৃত্তপনা বাড়বে, পুলিশের দায়িত্বহীনতা বাড়বে, আমাদের রাজনৈতিক দলের পরস্পরকে দায় চাপানোর প্রবণতা বাড়বে, এবং শেষ পর্যায়ে গিয়ে বলবে এটা দেশটা কি আমাদের আগে শুনেছিলাম মগের মুল্লুক, এখন কি শেষ পর্যন্ত মবের মুল্লুক হয়ে যাচ্ছে কিনা? এই মব নিয়ে তো দীর্ঘদিন ধরেই আপনার কথা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সরকারের পক্ষ থেকেও আসলে কোনো দৃশ্যমান খুব অগ্রগতি দেখেন কিনা? আর আরেকটা বিষয় হলো যে গত জুলাই আগস্টে সবাই একসাথেই আসলে রাস্তায় নেমেছিল, ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দলগুলো ছিল, তখন বুলেটের সামনে সবাই দাঁড়াতে পারলো, আর এইখানে প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে পাথর দিয়ে হত্যা করা হচ্ছে। আশেপাশে কিন্তু অনেক মানুষ ছিল, তারা কিন্তু এটা প্রতিরোধ করতে আসলো না। এই মানসিকতাটাও আসলে কেন আসলো, এই বিষয় নিয়ে আমি একটু শুনবো এবং একটু বলবো আপনার কাছে। এর আগে যে প্রশ্নটা রেখেছিলাম যে বারবার আপনাদের শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে যে চাঁদাবাজির পক্ষে আপনাদের অবস্থান নয়, আপনারা বহিষ্কার করছেন, তারপরও তৃণমূল কি আপনাদের শীর্ষ নেতাদের বক্তব্যগুলো বুঝতে পারছে না? না, অনেক ক্ষেত্রেই বুঝতে পারছে না। শোনেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত একটা সমাজ ব্যবস্থা, আপনি ধরে নেন বাংলাদেশে বিএনপি নাই, ধরেন, তাহলে কি বাংলাদেশে কোনো অপরাধ হবে না? আগে হয়নি যখন বিএনপি ছিল না? হয়েছে তো। এটা তো একটা সমাজবিজ্ঞানীদের একটা গবেষণার ব্যাপার আছে। আপনি যে বললেন, এই যে রতন ভাই যেটা বললো, একজন লোক মারছে, 2জন লোক মারছে, আর 8-10 জন মানুষ দেখছে, তো এটা সমাজবিজ্ঞানের গবেষণার ব্যাপার আছে না? কেউ কোনো প্রতিবাদ করছে না, হ্যাঁ, বা প্রতিবাদ হচ্ছে না, বা এখানে রাষ্ট্র কি করছে? এই যে মবের কথা বললেন, এই যে একটা এই যে বিশৃঙ্খলা, আমি তো মনে করি এই যে মব কালচার অগাস্টের পরে, 5ই আগস্টের পরে যে নানান জায়গায় নানান ধরনের এটাও আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি তারও একটা কারণ হতে পারে। শুধু আপনি বিএনপিকে ব্লেম করবার জন্য, যেটা রাজন ভাই বলল, যে আপনি অপরাধ যে করেছে তার বিচার যতটুকু না চান, বিএনপির মুন্ডুপাত তার চাইতে বেশি করতে চান। ওই যে এই বাজেট গণবিরোধী, এই বাজেট মানি না, হ্যাঁ, একটা খুন হওয়ার দরকার, বরং আপনি ওই যে মানে ওই শকুনের মতো যে কখন গরু মরবে তখন তিনি ভক্ষণ করবেন, শকুন আগে থেকে এই প্রস্তুতি নিয়ে বসে। আমাদের রাজনীতিও তাই হয়েছে, আমাদের দেশেও তাই হয়েছে। দেখেন, খুলনায় যুবদলের একজন বহিষ্কৃত নেতা চুয়েটের যে ঘটনা, সেখানে তাকে গুলি করে রক কেটে হত্যা করা হয়েছে, সেটি নিয়ে কোনো বক্তব্য আছে? গতকাল চাঁদপুরে মসজিদের মধ্যে নৃশংসভাবে একজন ইমামকে কুপিয়ে হত্যা করা হলো, এটি নিয়ে কোনো বাতচিত আছে?
কারো কোনো মাথা ব্যথা খুব একটা আছে কি? পুরন ঢাকায় কি হয়েছে, ওখানে বিএনপির গন্ধ একটু পাওয়া গেছে, এইটাকে নিয়ে শোরগোল করে একটা মহাভারত, তারেক রহমান বিএনপি, হ্যাঁ মনে হয় তারাই হত্যার নির্দেশ দিয়েছে, তারাই হত্যাকাণ্ডের নায়ক, তারাই হত্যাকাণ্ডের অনুঘটক। বিষয়টাকে এমনভাবে সামনে, এর পেছনের একটা কারণ, একটা আতঙ্কজনক কারণ, যে সামনে নির্বাচন বলেন, সেটাকে অনিশ্চিত করে তোলা। কেউ কেউ তো বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, এবং আমরা এটাও মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভালো না বা ভালো করবারও চেষ্টা হচ্ছে না, কারণ নির্বাচনকে নিয়ে শঙ্কা আছে, বা এটাকে বিএনপির নেতারা বা কেউ কোনো সাথে, বা আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলেই তো বিএনপির নাম আসে অনেক ক্ষেত্রেই। তো বিএনপি লোকরা এগুলো করুক, আমি বসে বসে দেখি, হ্যাঁ এটাও হতে পারে। দিন শেষে তো রাষ্ট্রের দায়, দিন শেষে তো সরকারের দায়। আপনি যতটুকু সরকারকে দায় না দিচ্ছেন, তার চাইতে 3 গুণ দায় আপনি বিএনপিকে দিচ্ছেন। পার্থক্যটা এখানেই আর কি, সমস্যা না। কিন্তু মবের যে বিষয়টা আসছে, এই মবতন্ত্র থেকেও কি বিএনপি মুক্ত? কারণ বিএনপিও তো অনেক জায়গায় মব তৈরি করেছে। না, সেটা সংখ্যাটা বোধহয় খুবই কম হতে পারে, আমার ধারণা। আপনি ওইভাবে দেখবেন না, মব যেটা হয়েছে এবং উল্লেখযোগ্য মব, ঐতিহাসিক মব যেটা হয়েছে, সেগুলো বিএনপি কখনোই সাপোর্ট করে না। বরং 5ই আগস্টের পরে বিএনপির, আপনি যদি 3 দিন সরকার ছিল না, আপনি বিএনপি নেতাকর্মীদের দায়িত্ব, কর্তব্য এবং ভূমিকা আপনি নিশ্চয়ই দেখেছেন, যে পাহারা দেওয়া, এটা করা, ওটা করা, মসজিদ, মন্দির, উপাসনালয়, সমস্ত কিছু দায়িত্ব নিয়ে আমরা করেছি। কিন্তু তখন করলাম, এখন আমরা কেন হচ্ছে না, এখন পারছি না কেন, বা যা হচ্ছে তার সাথে বেশি হইচই হচ্ছে কিনা, সেই বিষয়টা আপনি একটু খতিয়ে দেখতে বলছেন। মানে রতন ভাই, আপনার কাছে একটু জিজ্ঞেস করি, সেটা হলো সব দায় কি আসলে সরকারের? একটা জায়গায় একটা না, সব দায় তো বিএনপির। একটু আগে আমি আপনার কাছে যেটা জিজ্ঞেস করছিলাম, যে একটা জায়গায় একটা ঘটনা ঘটে, আশেপাশে তো প্রচুর মানুষ থাকে এই ঘটনায় ছিল, তারা কেউই বাধা দিল না, সব দায়কে আসলে সরকারের উপরে চাপানোটা কি ঠিক হয়? না, আমাদের বাংলা ভাষায় দুটো শব্দ আছে, একটা হচ্ছে দায় আর একটা হচ্ছে দায়িত্ব। দায়িত্বটা সরকারের, দায়টা নিতে হয় সবাইকে। একটা সামাজিক দায়ও থাকে। যেমন আপনি একটু আগে উদাহরণ হিসেবে বলার চেষ্টা করেছিলেন, যখন একটা কমন এনিমির বিরুদ্ধে লড়লাম আমরা সবাই একসঙ্গে, আমরা রাস্তায় থাকলাম, রাত 1:30 2টার সময় মেয়েরা রাস্তায় মিছিল করেছে, সেদিন কিন্তু আন্দোলনের মেয়েরা ভয় পায় নাই, লাঞ্ছিত হওয়ার কথা কারো মনেই আসে নাই। তখন তারা আন্দোলনের মধ্যে ছিল। তার মানে আন্দোলন তাদের মধ্যে একটা চরিত্র তৈরি করেছিল, আন্দোলন তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি করেছিল, আন্দোলন তাদের মধ্যে একটা দায়িত্ববোধ তৈরি করেছিল। আজকে দেখুন পরিস্থিতি এমন, রাত 8টার পরে মেয়েরা তো দূরের কথা, এখন একজন সমাজে অনেক ধরনের অ্যাডভান্টেজ পাই আমরা পুরুষরা, আমাদেরও তো রাস্তায় হাঁটতে ভয় হয়। কেন এই জায়গাটায় চলে গেলাম, এটা যেমন একটু ভাবা দরকার। এইটা কি তাহলে প্রতিদিন কি আন্দোলন হতে হবে? আবার পুলিশ দিয়ে কি সব নিয়ন্ত্রণ করা যায়? পৃথিবীর কোথাও পুলিশ দিয়ে সব নিয়ন্ত্রণ করা গেছে? একটা সোশ্যাল কনসাসনেস লাগে না? অ্যান্ড সোশ্যাল কনসাসনেসটা তৈরি হয় তখনই যখন একটা রাজনৈতিক দল এবং রাষ্ট্র এবং সরকার, 3টা পক্ষ যদি বলি, 3 পক্ষই এক সুরে কথা বলে। এখন মবকে মুভমেন্টের সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না। মুভমেন্টের সামনে একটা লক্ষ্য থাকে, আর মবের সামনে প্রতিহিংসা চরিতার্থ করার ইচ্ছা থাকে। মুভমেন্ট আইনকে মোকাবেলা করে, আর মব আইনটা নিজের হাতে তুলে নেয় এবং নিজেই বিচার করে, নিজেই শাস্তি দেয়। ফলে মুভমেন্ট আর মব ঠিক করে। কিন্তু আমরা দেখলাম আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মবকে প্রেশার গ্রুপ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করলেন। আজকে আরেকজন উপদেষ্টা বললেন যে আমাদের এখানে যেগুলো মব জাস্টিস হয়েছে সেটার কোনোটার সঙ্গে সরকার এবং সরকারি দল যুক্ত নয়। আচ্ছা, বুঝলাম সরকার যুক্ত নয়, সরকারি দল কোথায় পেলাম আমরা? এটা একটা বিষয়। তারপর বললো যে প্রত্যেকটার গ্রেপ্তার করা হয়েছে এবং শাস্তি দেওয়া, মানে বিচারের মধ্যে আছেন, কেউ জামিন পাননি, কেউ জামিন পায়নি। আসলে বাস্তবের সঙ্গে কি এটার মিল থাকছে? ফলে এগুলো যখন হয় তখন মানুষ একটু ফাঁক খুঁজে পায় যে ক্ষমতায় যারা আছেন বা যাদেরকে ক্ষমতায় রাখা হয়েছে বা রাষ্ট্রের দায়িত্ব যারা পালন করছেন, তারা সেই দায়িত্বটা কতটুকু পালন করছেন। আর দায় হিসেবে রাজনৈতিক দল, যে সমস্ত দলের নাম আসে, যেমন বিএনপির যখন নাম আসছে যে বিএনপির কর্মীরা চাঁদাবাজির সঙ্গে যুক্ত, নিশ্চয়ই বিএনপিকে দায়টা নিতে হবে। যদি দায়টা এখন আমাদের দল বাসদের নামে আসে, তাহলে আমাদেরও কিছু দায় নিতে হবে। ফলে এই জন্য বলি রাজনৈতিক দলগুলোর অবশ্যই দায় নিতে হবে, কিন্তু দায়িত্বটা শেষ পর্যন্ত পালন করতে হবে রাষ্ট্রকে বা সরকারকে। সেই জায়গায় আমরা দায়িত্ব পালনের ক্ষেত্রে কখনো কখনো নির্লিপ্ততা দেখি, কখনো কখনো পক্ষপাতিত্ব দেখি, কখনো কখনো দায় এড়িয়ে এটাকে কথার মারপ্যাচে আড়াল করার চেষ্টা করি, মবকে প্রেশার হিসেবে দেখানোর চেষ্টা করি। তাহলে এগুলোর ফল কিন্তু শেষ পর্যন্ত কি দাঁড়ায় যে যারা আন্দোলনের মধ্যে, কেউ কেউ আছে রাজনৈতিকভাবে আন্দোলনে আসে, কেউ কেউ আন্দোলন বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখলে সুবিধা আদায়ের জন্য আসে, কেউ কেউ আসে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য,
কেউ কেউ আসে প্রতিশোধ নেবার জন্য, কেউ কেউ আসে এখান থেকে যতটুকু পারা যায় সুবিধা নিয়ে নেওয়ার জন্য। কিন্তু এই জায়গাটা আপনি বলছিলেন যে রাজনৈতিক দলেরও একটা দায় রয়েছে, সেটা তো বটেই। বিএনপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিএনপি আসলে কি করতে পারে? বিএনপি তো বহিষ্কার করছে, এইটা দিয়েই কি সে তার দায় এড়াতে পারে কিনা? আমি এই প্রশ্নটার উত্তর নেব। আমি একটু বাবুল ভাই আপনার কাছে জানতে চাই যে এই যে সোহাগ হত্যাকাণ্ডের পরে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই জানিয়েছেন যে এটা একটা সুষ্ঠু বিচার হবে এবং দ্রুত বিচার হবে। আপনি কি আস্থাশীল কিনা যে দ্রুত বিচার হবে? যে যেই সরকারের এরকম একটা ঘটনা প্রতিরোধ করতে পারলো না, ঘটনার পরে দ্রুত বিচারের ব্যাপারে যে আশ্বাস দেওয়া হচ্ছে, আপনি সন্তুষ্ট কিনা? না, পুরোপুরি সন্তুষ্ট না। সন্তুষ্ট না এই কারণে, মানুষের মধ্যে যে ক্ষোভ, ঘটনা তো ঘটছেই, অনাদিকাল থেকেই ঘটে। ক্রাইম, অপরাধ, অন্যায়, খুন, হত্যা আছে কম আর বেশি। কিন্তু যখন বিচারহীনতার একটা ব্যাপার থাকে বা বিচারের নামে দীর্ঘসূত্রিতা থাকে, হ্যাঁ, তখন এই বিষয়গুলা নাগরিকদের মধ্যে, মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক একটা প্রভাব পড়ে যে কিসের বিচার, কিসের কি হবে। তো এই ঘটনায় যেটা হয়েছে, ধরেন আইনের অনেক ফাঁক ফোকর দিয়ে অনেকেই বের হয়ে যায়, অনেকেই নির্দোষ প্রমাণিত হয় বা বিচারের নামে একটা দীর্ঘসূত্রিতা হয়। এখন পর্যন্ত আপনার বুয়েটে আবরার ফাহাদ হত্যা হলো, একজনকেও কিন্তু আপনি ঝোলাইতে পারেন নাই। হ্যাঁ, একজনকেও এই ধরনের ঘটনা তো হচ্ছে, হয়। সেই জন্য মানুষের মধ্যে আমার মনে হয় যে যেসব চাঞ্চল্যকর ঘটনা দৃশ্যমান দেখা যাচ্ছে, এইসব ঘটনা নিয়ে আমার মনে হয় আইনকে, সিআরপিসির কোনো ধারা বা কোনো একটা উপধারা যে দ্রুততম সময়ে একটা বিশেষভাবে এটা করা যায় কিনা, এটা মনে হয় একটা ব্যবস্থা। হ্যাঁ, মানুষের মধ্যে আস্থাহীনতা আছে, তবে এই যে সমস্ত ঘটনা ঘটছে এগুলো খুবই দ্রুততম সময়ে, কারণ মানুষ আতঙ্কিত। কিছু দৃশ্যমান বিচার যদি আপনি না করতে পারেন, তাহলে মানুষের মধ্যে কিন্তু আস্থা আসবে না। কোনোভাবেই মানুষকে আস্থাশীল করা দরকার। বিগত দিনে আমাদের আইন, আদালত, বিচার অঙ্গন বা সাজা, পানিশমেন্টের অনেক ধরনের ব্যত্যয় বা ফাঁক ফোকর বা কি বলে রাজনৈতিক দল, সরকারের প্রভাবের কারণে এগুলা অনেক হয়েছে, অনাস্থার পরিবেশ তৈরি হয়েছে। এই সরকার এসে কি অনাস্থার জায়গাটাকে আস্থাটা ফিরিয়ে আনতে পারেনি? আমরা মাগুরার ঘটনা তো দেখেছি, মাগুরা ধর্ষণের ঘটনা খুব দ্রুত বিচার হয়েছে। হ্যাঁ, হয়েছে। একটা ঘটনা হলেই তো আর হচ্ছে না, অনেকগুলো ঘটনা আছে। হ্যাঁ, যেমন করে বললেন আমাদের রতন ভাই, এই যে মবের ঘটনাগুলা, এগুলো আবার ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন আছে। দেখেন গাজীপুরে ধরেন হাসনাত আবদুল্লাহর উপর হামলা যে হলো, হাসনাত আবদুল্লাহ নিজেই বলেছেন যে 15 জনের মতো মানুষ, 12-15 জনের মতো মানুষ তারা হামলা করেছে। আপনি দেখেন ওখানে শতাধিক মানুষ জেলে আছে, তাদের কিন্তু জামিন হচ্ছে না। আবার এর সাথে অনেক বড় বড় ঘটনাও আছে, হ্যাঁ, যেসব ঘটনায় কোনো মামলাই হয় না। হ্যাঁ, এগুলো ক্ষেত্র বিশেষে ম্যান টু ম্যান। এইখানেই আমার মনে হয় সরকারের একটু সচেতন হওয়ার ব্যাপার বা এখানে পক্ষপাতিত্বের ব্যাপার বা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, নির্লিপ্ততার ব্যাপার এখানে আছে, নাই তা না। তবে এই বিষয়গুলো কোনোভাবেই না হওয়া উচিত। সর্বাগ্রে আমাদের আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার এবং মানুষের নিরাপত্তা, এর উপরে কোনো কিছু না। এই বিষয়ে আমাদের দলও জিরো টলারেন্স এবং সরকারের উচিত জাস্ট অ্যাকশন, সিরিয়াস অ্যাকশন। এখানে দুর্বলতা আছে, অবশ্যই দুর্বলতা আছে। মানে রতন ভাই, আপনার কাছে একটু আগে যেটা জানতে চাইলাম সেটা হলো যে বিএনপি তো বহিষ্কার করছে, এই বহিষ্কারের মাধ্যমেই কি আসলে বিএনপি তার দায়িত্বটা বহিষ্কার করছে না, মামলাও করছে, তার দায়িত্বটা সম্পূর্ণ হয় কিনা? একটা রাজনৈতিক দায় এড়াতে পারে, কিন্তু পাশাপাশি আপনাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা দল, যারা যত বড় দল কিংবা যারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে বলে যারা মনে করেন, অথবা জনগণও যাদেরকে মনে করে, তাদের কিন্তু আরও কিছু ভূমিকা পালন করার কথা। সেটা যে একটা ধরুন একটা ঘটনা ঘটলো, ঘটনা কি আকস্মিকভাবে ঘটে, আচ্ছা এই ঘটনার পর আর ঘটনা যে ঘটবে না তার কোনো গ্যারান্টি কি আছে? তাহলে সেক্ষেত্রে তার দল এবং তার কর্মী বাহিনীকে সতর্ক করা দরকার, সচেতন করা দরকার, এবং কখনো কখনো তাদেরকে ভলান্টিয়ারের ভূমিকাও নামানো দরকার। যদি দলগুলো এরকম নির্দেশ দেয় যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের দায়িত্ব থাকছে যে এই ওয়ার্ডে কোনো ধরনের চাঁদাবাজি হলে অমুক 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 এই বিষয়টা দেখবেন এবং তারা দেখভাল করবেন। এখন এই ধরনের কমান্ড কি দলগুলো এস্টাবলিশ করতে পেরেছে? প্রশ্ন হচ্ছে এটা। মাঝে মাঝে ভয়ও হয় যে যাকে দায়িত্ব দেবে এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, সেই আবার নতুন রক্ষক হয়ে যায় কিনা, হবে কিনা, এ ধরনের ইয়ে থাকে। কিন্তু তারপরেও রাজনৈতিক দল যারা রাষ্ট্র পরিচালনা করবেন, ক্ষমতায় থাকবেন, তাদের তো এই দায়িত্বটা পালন করতেই হবে। এটা না করলে মানুষের ভরসাটা আসবে কোত্থেকে বলেন? ফলে প্রত্যেকটা দলের অন্তত নিজস্ব ইন্টারনাল মেকানিজম থাকতে হবে দলের কর্মীদেরকে শিক্ষিত করার জন্য। তাদের আবার জনগণের সঙ্গে এমন একটা লিঙ্কেজ থাকতে হবে যে তার দলের কোনো কর্মী কোনো সমস্যা করলে জনগণ যেন নির্ভয়ে বলতে পারে। জনগণ বলতে গিয়ে আবার ভয় পায় যে নালিশ করতে গিয়ে আবার বিপদে পড়বো না তো, কারণ পুলিশ তো আমার পাশে দাঁড়াবে না, আমার পাশে তো কেউ নাই, এমনকি পথচারী একটা আমাকে রাস্তায় পেটালে আমার পাশে এসে কেউ দাঁড়াবেও না। তখন সেই সমস্ত জায়গায় মানুষ কি করে? মানুষের হয় গুটিয়ে যায়,
সন্ধ্যার পরে রাস্তায় লোক চলাচল বন্ধ হয়ে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ, বাইরে কোনো বিপদে পড়লে আমার পাশে তো কেউ নাই, কেউ থাকবে না। ঠিক এই জায়গাটা আমি আলোচনা ফিরবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান, এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছি আলোচনায়। দর্শক বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন জনাব শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল, এবং জনাব রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। বাবুল ভাই, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম সোহাগ হত্যাকাণ্ডটা নিয়ে। তো আজকে আপনাদের দলের এক নেতা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করার কথা বলার পরপরই দেশের সংকট তৈরির জন্য নানান ষড়যন্ত্র চলছে। আপনারা কি মনে করেন যে এই হত্যাকাণ্ডটা একটা ষড়যন্ত্রের অংশ? এই স্পেসিফিক এই হত্যাকাণ্ডটা যে ষড়যন্ত্রের অংশ এটা নাও হতে পারে, হতেও পারে, কিন্তু অ্যাজ এ হোল মানে একটা নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য একটা গোষ্ঠী তো নানানভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে, ষড়যন্ত্র আছে, নাই তা না, দেশে আছে বিদেশে আছে, নৈরাজ্য অ্যানার্কি যত তৈরি হবে, কার লাভ হচ্ছে, কে ফ্যাসিলিটেট হচ্ছে, এই বিষয়গুলো তো একটা কারণ, কোন ঘটনায় কে বেনিফিশিয়ারি, এগুলো তো একটা ইসের ব্যাপার, কি বলে, হিসাবের ব্যাপার, সবসময় করা হয়ে থাকে। তো সেটা একটা কারণ তো আছেই। হ্যাঁ, কারা ভোট চায় না, কারা নির্বাচন বিলম্বিত করতে চায়, এই বিষয়গুলো এখানে আছে। এবং কারা বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, অর্থাৎ নির্বাচনের কোনো পরিবেশ নাই, অনুকূল কোনো কিছু নাই, তার মানে এই সরকারকে আরও প্রলম্বিত করতে হবে, লম্বা করতে হবে, তাদের সময় লাগবে। তো এই বিষয়গুলো তো আসবে রাজনৈতিক বক্তৃতার মধ্যে, কেন আসবে না, আসাই উচিত। তবে স্পেসিফিক এই ঘটনা যে সবকিছু যে পরিকল্পিত সব জায়গায় সমস্ত ক্ষেত্রে সেটা না, তবে এই চেষ্টা আছে, এটা সত্য যে নির্বাচন বিলম্বিত কিভাবে করা যায় যে কোনো ভাবে। সেটা আসলে কারা করছে আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন? হ্যাঁ, সেই তো ওই যে আমাদের ছাত্র নেতৃবৃন্দ, তারা যেভাবে কথা বলছে, এটা না হলে এটা না, নির্বাচন হওয়া যাবে না, আমরা যাব না, হতে দেব না, বিএনপি ধানের শীষ মার্কা কেন নিবে, হ্যাঁ আমরা যদি এটা না পাই, কিসের মধ্যে কি, আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সহযোদ্ধা জামাত ইসলামী, তারা যেভাবে মানে কি বলে, হুজুর যা বলে মুসাহেব বলেন তার চাইতে বেশি, ঘটনা যা ঘটে তার সেটাকে তিল তাল মিলে, যেখানে বিএনপি সংস্রব আছে সেখানেও বিএনপিকে পেঁচাই দেয়, যেখানে সংস্রব নাই সেখানেও পেঁচাই দেয়। মানে এই যে একটা মানে শোরগোল তৈরি করা বা অস্থিরতা তৈরি করা সর্বব্যাপী, এই প্রচেষ্টা তো বেশ কিছুদিন যাবতীয় আমরা দেখছি। বা নৌকা ধানের শীষ, দুই সাপের এক বিষ, মির্জা কাদের, মির্জা আলমগীর মিলন, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো তো মনে হচ্ছে যে আমার একটা মানে ধারণাই হচ্ছে যে কেউ হয়তো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে আওয়ামী লীগ এখন বাংলাদেশে নাই। এখন বিএনপি যদি, তাহলে বিএনপিকে যদি কি বলা যায়, এই করা যায়, মানে মেলাইন করা যায় বা বিএনপিকে যদি ওই বোতলের ভিতরে ভরা যায়, তাইলে তো আমাদেরই দেশ, আমরাই চালাবো, আমরাই হত্যা, এরকম একটা মানসিকতা তো আছেই, এটা তো বোঝা যাচ্ছে। রতন ভাই, আজকে আইজিপি জনাব বাহারুল আলম একটা কথা বলেছেন যে গণ অভ্যুত্থানের পর এখনো পুলিশ বাহিনীর মনোবল অনেক দুর্বল, রাজনৈতিক দলগুলোকে সহিষ্ণু আচরণ করার আহ্বান জানান তিনি। 1 বছর পার হলো গণ অভ্যুত্থানের প্রায়, তারপরেও পুলিশের মনোবল ফিরিয়ে আনা সম্ভব হয়নি। অথচ রাজনৈতিক দলগুলো এই বিষয়টা নিয়ে খুব বেশি সোচ্চার না। সংস্কার নিয়ে আপনারা আলোচনা করছেন, নির্বাচন নিয়ে করছেন, পুলিশকে কিভাবে তার মোরালটা ফিরিয়ে আনা যায়, পুলিশিংটা কিভাবে আরো অ্যাক্টিভ করা যায়, এই বিষয়টা নিয়ে রাজনৈতিক দলগুলো খুব বেশি সোচ্চার হচ্ছে না কেন? একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমাদের ঐক্যমত্য কমিশনের যে আলোচনাগুলো হচ্ছে, পুলিশ কমিশনেরও তো একটা রিপোর্ট ছিল, সেটা কিন্তু আলোচনায় আসে নাই। তার মানে ওটাকে বাদ দিয়ে রাখা হয়েছে। যদি এরকম হতো এবং রাজনৈতিক দলগুলো যদি এই জায়গায় ঐক্যমত্য থাকতো যে পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে আমরা তাকে সমর্থন করব। এবং পুলিশকেও এই কমিটমেন্টটা করতে হবে যে আগে যেরকম গুলি করেছে, নির্যাতন করেছে, রিমান্ডে নিয়ে চাঁদাবাজি করেছে, এই কাজ পুলিশ করবে না। পুলিশের সম্পর্কে একটা ধারণা ছিল না যে পুলিশ একটা গ্রেপ্তার বাণিজ্য করে, এরকম আর করবে না, মামলা বাণিজ্য করে, এগুলো করবে না। তাহলে এইটা যদি একটা কমন, মানে একটা কখনো কখনো হয় না অন্তর্বর্তীকালীন সময়ের অন্তর্বর্তীকালীন এগ্রিমেন্ট, নির্বাচিত সরকার আসার আগে পর্যন্ত, এটা কিন্তু হতে পারত। প্রত্যেকটা জেলার ক্রিয়াশীল রাজনৈতিক দল এবং ওখানকার পুলিশ কর্মকর্তাদের একটা যৌথ বৈঠক হতে পারত, এবং তাহলে একটা কমিটমেন্টে আসতো, পুলিশ থেকে কমিটমেন্ট আসতো, রাজনৈতিক দলগুলোর থেকে কমিটমেন্ট আসতো। আমরা সবাই চাই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটু স্বাভাবিক হোক, কারণ অভ্যুত্থান আইন মেনে চলে না, এটা যেমন ঠিক, কিন্তু অভ্যুত্থানের পরে দেশ চলতে গেলে তো একটা আইন লাগবে। আইনের যদি, গণতান্ত্রিক আইনের চর্চাটা যদি না হয়, আমরা সবাই অনিরাপদ থাকব। আর সবাই যদি অনিরাপদ থাকি, তাহলে কি দাঁড়াবে, ওই শেষ পর্যন্ত গায়ের জোরটাই প্রাধান্য চলে আসবে। এবং দুটো ঘটনা দেখুন, এর আগে তো আমরা
নাস্তিক বলে বিভিন্ন জনের উপর হামলা হতে দেখেছি। গত 2 দিনে 2টো হামলার ঘটনা দেখুন। মসজিদের মধ্যে খতিব সাহেব একটা বয়ান করেছেন, আর একজনের পছন্দ হয়নি, তাকে কুপিয়ে চলে গেলেন। আর একটা খবর দেখলাম, এটা এখনো অতটা সমর্থিত কিনা জানি না, ওয়াজ করছিলেন একজন, আর একজন বটি নিয়ে এসছেন তাকে মারার জন্য। তাহলে দেখুন, একদিন কিন্তু এইটা পরিচালিত হতো ওই তথাকথিত মুক্ত চিন্তার উপর আক্রমণ করার জন্য, এখন দেখুন নিজেদের মধ্যে শুরু হয়েছে। এগুলো কি খুব ভালো হচ্ছে? এই জন্য কোথাও যদি এরকম হয়, আপনার একটা কথা, আপনার একটা আচরণ আমার কাছে ঠিক মনে হলো না, আমার একটা কথাকে আপনি চূড়ান্তভাবে অপোজ করলেন, কিন্তু আমরা তো এইখানে বসে তো এটা অপোজটা করতে পারি। তারপরেও যদি আমার আচরণটা এত খারাপ হয় যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকারক, সমাজের জন্য ক্ষতিকারক, আমরা কোর্টে যাব। এই গণতান্ত্রিক চেতনাটা তৈরি করা না গেলে শুধু পুলিশ দিয়ে কি শৃঙ্খলা রক্ষা করা যাবে? তা যাবে না। এই জায়গায় রাজনৈতিক দলগুলোর এগিয়ে আসা উচিত, এবং এই ক্ষেত্রে পুলিশেরও ভূমিকা পালন করা উচিত। আমরা পুলিশ মানে শাস্তি, আসলে পুলিশিং মানে কি? পুলিশিং মানে হচ্ছে যে কোনো কিছুকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা, একটা সিস্টেমে রাখা, এই জন্য তো পুলিশ। এবং ইউরোপের দেশগুলোতে তো সবাইকে কনস্টেবল বলে, আমাদের এখানে কনস্টেবল বললে তো তাকে অবজ্ঞা করা হয়, তাই না? যে তো ফলে চিফ কনস্টেবল, পুলিশের প্রধান। আমাদের এখানে পদের নানা ধরনের বাহারি নাম আছে, পদের নানা ধরনের মর্যাদা আছে, কিন্তু পদের দায়িত্বটা নাই। কিন্তু এখানে রাজনৈতিক দলগুলো আসলে খুব সোচ্চার হচ্ছে না কেন? একটা পক্ষকে আমরা দেখছি যে শুধু নির্বাচন কেন্দ্রিক আলাপ আলোচনা, যে যত দ্রুত নির্বাচন, সেটা যদি আমি বলি বিএনপির দিকে, এবং আরেকটা পক্ষ যদি আমি বলি জামাত বা এনসিপি অন্যরা, তারা সংস্কারের দিকে যাচ্ছে। পুলিশ নিয়ে খুব বেশি কথাবার্তা কিন্তু হচ্ছে না। দুই জায়গায় আগামী নির্বাচন করতে গেলে কিন্তু সবার প্রথমেই লাগবে পুলিশি ব্যবস্থাটা যত শক্তিশালী হয়। নির্বাচনের আগে লাগবে, নির্বাচন চলাকালীন সময় লাগবে, এবং নির্বাচনের পরেও লাগবে, এখনো লাগবে। হ্যাঁ, তাহলে তা যদি লাগে, সেই জিনিসটা আমাদের একটা কনসেনসাস তৈরি হওয়া দরকার। একটা জিনিস, 2,12,000 সদস্যের একটা পুলিশ বাহিনী, যার প্রত্যেকটা পয়সা জনগণের ট্যাক্সের টাকায়, যাদের ট্রেনিং দেওয়া হয় এবং যাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য যে খরচ, সেটাও জনগণের টাকায়, এবং তারা সেই কর্তব্য পালন করবেন বলেই তো এসেছেন, তাই না? তাহলে এইখানে কেন এই কমিউনিকেশনটা হচ্ছে না? 1861 সালের যে পুলিশ আইন ছিল, সেই পুলিশ আইনে ব্রিটিশদের মাথার মধ্যে এটা ছিল যে ভারতবাসীকে দমন করার জন্য ভারতীয়দের মধ্যে থেকেই এমন একটা বাহিনী তৈরি করতে হবে যার হাতে লাঠি থাকবে আর যার পিছনে নির্দেশ থাকবে। এই জন্য এখনো বলে উপরের নির্দেশে মেরেছে, উপরটা কোথায় তারা কখনো বলে না। তাহলে উপরের নির্দেশে নিচে যা খুশি তা করতে পারবে, এইরকম একটা লাইসেন্স পুলিশের। তারপরেও ব্রিটিশরাও কিছু নিয়ম করেছিল, কত দূরত্বের মধ্যে থাকলে গুলি করা যাবে, কত দূরত্বের মধ্যে থাকলে এখানে ব্যাটন চার্জ হবে। পরবর্তীতে নিয়ম এসছে যে শর্টগানের গুলির রেঞ্জ কতটুকু দূরত্বে সেটা গুলি করা যাবে, পিস্তল হলে কতটুকু করা যাবে, রাইফেল হলে কতটুকু করা যাবে। কিন্তু আমরা 5ই আগস্টের আগের যে ইয়েটা, তখন আমরা কিন্তু এগুলো নিয়ম কোনোটাই আমরা হতে দেখি নাই। যে কারণে শর্টগানের গুলিতে যে মৃত্যুবরণ করলো, শর্টগানের গুলিতে তো মৃত্যুবরণ করার কথা না, রাবার বুলেটে তো মৃত্যুবরণ করার কথা না। এখন একটা বুকের মধ্যে যদি আপনার 500-600 স্প্লিন্টার ঢুকে যায়, এবং এটা যদি খুব কাছে থেকে করা হয়, তাহলে কিন্তু কাছে থেকে এইটাও একটা ফ্যাটাল ইনজুরি হয়ে যেতে পারে। এগুলো কি পুলিশের ট্রেনিংয়ের মধ্যে ছিল না? ছিল। কেন পুলিশ তাহলে সেটা পালন করতে পারলো না? তখন বলছে রাজনৈতিক নির্দেশ। ফলে পুলিশের উপর রাজনৈতিক কর্তৃত্ব, বা পুলিশ যদি রাজনৈতিক পুলিশে রূপান্তরিত হয়, পুলিশ যদি দলীয় পুলিশে রূপান্তরিত হয়, আস্থা কমে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এই কাজটা সবচেয়ে বেশি করা দরকার ছিল, এই ইন্টারাকশনটা হওয়া দরকার ছিল, যে আমরা পুলিশের কাছে যেমন যাব, পুলিশের কাছে সর্বোচ্চ ব্যবহারও আমরা ভালো ব্যবহার প্রত্যাশা করব, আবার অভিযোগ থাকলে তো পুলিশের বিরুদ্ধে করবো, এমনকি পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটাও যেন পুলিশের কাছে গিয়েও করতে পারি। এইটা যেন এই পরিস্থিতিটা যেন তৈরি করা যায়। তাহলে হতো কি, একটা গণতান্ত্রিক, আমরা যে গণতান্ত্রিক সংস্কৃতির কথা বলি, ওইটার একটা চর্চা করার পরিবেশ তৈরি হতো, সেটা হয়নি। আমরা এখন পাল্টা অ্যাকিউজ করার জায়গায় আছি, ঠিক, যেটা আসলে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় একেবারেই কাম্য ছিল না। বাবুল, আপনার কাছে একটু জানতে চাই যে আজকে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে সংস্কার ও নতুন সংবিধান চাওয়ায় জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ, এই পক্ষটা আসলে আপনাদেরকে ইন্ডিকেট করছে কিনা। উনি সাতক্ষীরা বলেছেন যে পুরনো বন্দোবস্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চাইছেন তারা, এবং গণঅভ্যুত্থানের শক্তি মাঠে এখনো রয়েছে, তাই পুরনো রাজনীতি এত সহজ হবে না। এই বক্তব্যগুলোকে আসলে উনি বিএনপিকে ইঙ্গিত করেই বললেন।
হ্যাঁ, ওরা বলেনি তো, ওরা তো জিয়াবাদী রাখবেন না, মুজিববাদ তো নাই, জিয়াবাদও ওরা উঠিয়ে দিবেন, ওরা ধানের শীষও দিতে দিবেন না, ওরা যা ইচ্ছা তাই বলতে পারেন, বলছেন, বিষোদ্গার করছেন, কোনোটা সত্যর সাথে মিথ্যা মিশিয়ে নানান ধরনের কথাবার্তা, নানান ধরনের, অথচ ওরা নিজেরাই আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। এমন অভিযোগ এই 9 মাসে, হ্যাঁ, এমন কোনো নেতা, খুব কম নেতা খুঁজে পাওয়া যাবে যাদের দুর্নীতি, অন্যায়, অনিয়মের অভিযোগ তার মধ্যে নাই। হাসিনার পিয়নরা যেখানে ওই 400 কোটি 300 কোটি টাকার মালিক হয়েছে 15 বছরে, ওনাদের কারো কারো বিরুদ্ধে 400 কোটি টাকার মালিক 8 মাসে 9 মাসে হওয়ার অভিযোগ আছে। হ্যাঁ, প্রত্যেকের এপিএস, পারিবারিক লোকজন, হ্যাঁ, আকণ্ঠ দুর্নীতিতে জড়াই গেছে। দল করার নামে একটা রাষ্ট্রের সরকারের পৃষ্ঠপোষকতা নিজেরা দল করছেন, যখন যেরকম বক্তৃতা ওনারা ফ্রি স্টাইলে দিচ্ছেন, তো ফ্রি স্টাইলে দিচ্ছেন জাতীয় রাজনৈতিক নেতৃত্ব সম্পর্কে, রাজনৈতিক দল। বিষয়টা এরকম না যে ওনারা নিজেরা ধোয়া তুলসী পাতা, এরকম তো না। হ্যাঁ, আমরা তো আমাদের ব্যর্থ, ওনারা তো স্বীকারই করেন না। ওনাদের লোকেরা থানা থেকে হান্নান মাসুদকে দেখলাম, ধানমন্ডির থানা থেকে দখলদার 2 জনকে, চাঁদাবাজকে নিয়ে আসলো যায়, এরকম ঘটনা আমরা দেখছি অনেক জায়গায়, অসংখ্য জায়গায়, বিভিন্ন জায়গায়। আওয়ামী লীগের লোকরে প্রশ্রয় দিচ্ছে, এরকম ঘটনাও দেখছি। তো সেরকম রাজনীতির বক্তৃতা, রাজনীতির মাঠ, সেটা এক ব্যাপার, আর প্রকৃত রাজনীতি বা মানুষের সাথে নিয়ে, মানুষকে নিয়ে চলা, সেটা অন্য ব্যাপার। ওনারা কেবল শুরু করেছেন, ওনাদের এইগুলোকে আমরা উত্তর দিতে গেলে বলবে যে ছোট মানুষ, তারা বক্তব্য দিয়েছে, বিএনপি কি তাদের কাউন্টার মনে করে কিনা। তো আমরা সেটা মনে করি না। আপনি প্রশ্ন করলেন সেই জন্য বলেন, ওনারা বক্তৃতা দেওয়ার স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা, কথার উপর তো ট্যাক্স নাই। নিজেরাই তো বন্দোবস্ত, পুরনো নিকৃষ্ট বন্দোবস্তের আরো অতিক্রম করে ফেলছে, তো ওনাদের এটা চাওয়ার রাইট তো নাই। ওনারা কিভাবে এটা চায়? হ্যাঁ, ওনারা যাদের সাথে জোট পাকাইছে সে চরমোনাই পীর সাহেব, একটা নিকৃষ্ট ফ্যাসিবাদের দোসর, এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখছে। এর মধ্যে তো আদর্শ কোথায়, এর মধ্যে নীতি কোথায়? তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে দিনের পর দিন। তো এইসব কি নতুন বন্দোবস্ত কি হতে পারে কিনা? এগুলো মুখের কথা, বাক্যাবাদ, বক্তৃতার বিষয়। এগুলোর মধ্যে বাস্তবতা ভিত্তি বা দেশের মানুষের কোনো উপকার হচ্ছে না তাদের বক্তব্য, নতুন কোনো বন্দোবস্তও কেউ পাচ্ছে না। রতন ভাই, আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই, সেটা হলো যে আজকে এই সৌগাত্যকাণ্ডের পরে বিভিন্ন জায়গায় আসলে বিক্ষোভ হয়েছে, সমাবেশ হয়েছে। তো প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীরা আজকে মাঠে ছিল, সেইখানে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একটা বক্তব্য দিয়েছেন যে সেটা হলো যে চাঁদাবাজি বন্ধে অন্তর্বর্তী সরকারকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন তারা। এই সময়ের মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ না নিলে জননিরাপত্তার স্বার্থে সাধারণ শিক্ষার্থীরাই পথে ঘাটে আইন হাতে তুলে নেবেন। বক্তব্যটা কি আপনার কাছে ভয়ঙ্কর মনে হয়? ভয়ঙ্কর, কারণ 1 বছর পার হয়ে গেছে। এইটা যদি আমরা দেখতাম যে অভ্যুত্থানের পরে পরে মানুষের যখন ছাত্রদের প্রতি প্রচণ্ড ভরসা, এবং ছাত্রদেরও একটা নতুন সমাজ গড়ার একটা দারুণ দায়িত্ববোধ, সেই সময় যে কাজটা খুব গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণতার সঙ্গে তারা করতে পারতেন, 1 বছর পরে সেটা কিন্তু পারবেন না। প্রথমত সেই সংখ্যাটা তাদের নাই, দ্বিতীয়ত সেই সামর্থ্যটা তাদের নাই, তৃতীয়ত যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষের আস্থাও কিন্তু সেই জায়গাটায় নাই। কারণ ছাত্রদের মধ্যেও অনেকে আবার ক্ষমতাটার এত অপব্যবহার করেছে, ফলে এখন ছাত্র প্রতিনিধি শুনলে যে তাকে ভরসা করবে, এইটা তৈরি করতেও তাদের সময় লাগবে। তার ফলে আমার মনে হয় যে এই দায়িত্বটা তাদের নিজেদের হাতে তুলে না নিয়ে বরঞ্চ প্রশাসনের কাছে যে চাপটা তারা দিয়েছেন, এই চাপটাই অব্যাহত রাখুক। ছাত্ররা আসলেই প্রশাসনকে বারবার বলতে থাকুক যে অন্তত এইটুকু যদি বলে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ঢাকা শহরে প্রায় ধরুন 65টার মতো আছে, তো এখন তারা যদি বলে আমাদের 65টা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে দোকানপাটগুলো আছে, এই দোকানপাটগুলোকে আমি অন্তত সিকিউর করবো, এখানে কেউ চাঁদাবাজি করতে আসতে পারবে না, আমরা এই ক্যাম্পাসের ছাত্ররা এরও একটা দৃষ্টান্ত স্থাপন করুক, তাহলে হতো। যেমন ধরুন ব্র্যাক ইউনিভার্সিটি, ওই আশেপাশের জায়গায় ব্র্যাক ইউনিভার্সিটি কি রোল ছিল আপনি চিন্তা করেন। সেই সময় ইউনিভার্সিটি সেটা যদি দলে দলে না বেরিয়ে আসতো, তাহলে বলা যায় না মুভমেন্টটা এই গতিটা পেতও কি না। একদিকে ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আরেকদিকে উত্তরার বিশ্ববিদ্যালয়গুলো, আবার এদিকে মিরপুরের, হ্যাঁ, আবার এদিকে নর্থ সাউথ, সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অবরুদ্ধ হয়ে গেছে, কোণঠাসা হয়ে গেছে দোয়েল চত্বর, রাজু ভাস্কর্য এবং শাহবাগ, এইটুকুর মধ্যে, তখন গোটা ঢাকা শহরের যে মুভমেন্টটা, সেই মুভমেন্টের কিন্তু বলবো পাইওনিয়ার রোল প্লে করেছিল। অবরুদ্ধ না, হলটা খালি করার পরে তখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ভালো রোল প্লে করেছে। এবং আরেকটা জিনিস খেয়াল করুন, এই যে 14ই জুলাই রাতের যে ঘটনাটা ঘটলো, রাতে যে ছাত্রদের একটা বিরাট বিস্ফোরণ হলো সেটা, এবং পরবর্তী 15 তারিখে যেভাবে আক্রমণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ক্ষেত্রেও তাদের পাশে এসে দাঁড়ানো, সব মিলিয়ে ছাত্রদের যে রোলটা ছিল, এই রোলটা, গৌরবোজ্জ্বল রোলটা আমাদের স্মরণ রাখা উচিত। কিসের জন্য সেদিন তারা রাস্তায় নেমেছিলেন? চাঁদাবাজি করবেন বলে? চাঁদাবাজি করার জন্য কেউ বুলেটের সামনে বুক পেতে দাঁড়ায়? বরঞ্চ যারা চাঁদাবাজি করতে চেয়েছিলেন তারা কখনোই
বুলেটের সামনে দাঁড়ান নাই, তারা সুযোগ পেয়ে চাঁদাবাজি করছেন। ফলে এই বিষয়টা আমাদের মধ্যে বিবেচনা রাখা উচিত। যদি একটা ভলান্টিয়ার ফোর্স তৈরি করা যায় সেটা ভালো, কিন্তু খেয়াল রাখতে হবে এটা কিন্তু একটা নতুন প্রবণতা তৈরি না করে, এটা আবার নতুন নতুন প্রতিপক্ষ তৈরি যেন না হয়। সেই প্রতিপক্ষ তৈরি হয়ে নিজেরা নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হয়ে গেলে সেটা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে, বাউল ভাই, একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। সেটা হলো যে এনসিপি এখন সারা দেশে আসলে পদযাত্রা করছে এবং ওনারা জুলাই থেকে এটা চালু রয়েছে এবং 3 আগস্ট শহীদ মিনারে বড় অনুষ্ঠান রয়েছে। এনসিপির এবারের পদযাত্রায় তো সাধারণ মানুষের অংশগ্রহণ বেশ ভালো দেখা যাচ্ছে। এইটা ভবিষ্যতের জন্য আপনাদের দলের জন্য কোনো হুমকি কিনা, বা তারা তাদের অবস্থান শক্ত করছে? দলের হুমকি টুমকি না, সেই হুমকি কি আপনার রাজনীতি নির্বাচনের মধ্য দিয়েই তো জনপ্রিয়তা জনভিত্তি যাচাই হয়। তার আগে সবাই জনগণের কথা বলে। হ্যাঁ, এনসিপি নতুন রাজনৈতিক দল, তারা উঠে আসা প্রয়োজন আমরা মনে করছি। তাদের মধ্যে অনেক মেধাবী তরুণ আছে, এটাও সত্য। শুধু তাদের অভিজ্ঞতাটা একটা, শোনে রাজনীতি অভিজ্ঞতা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, বয়স একটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা নাই। আমরা চাই যে এনসিপি উঠে আসুক, বাংলাদেশে একটা বাংলাদেশ ভিত্তিক দল হোক। হ্যাঁ, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেগুলো আমরা উদারতার দৃষ্টিতে আমরা দেখতেও কোনো অসুবিধা নাই আমাদের জন্যে, কারণ তারা নতুন রাজনৈতিক দল, আন্দোলনে তাদের ভূমিকা আছে। কিন্তু এই যে পুরনো বিদ্বেষ, চরিত্র হনন, খিস্তি খেয়র যেই রাজনীতি থেকে আমরা বের হইতে চাইছিলাম, সেই রাজনীতি থেকে যদি আমরা বের হতে না পারি, বা তারা যদি আবার সেটা সূচনা করতে থাকে, শুধু বিদ্বেষ আর প্রতিহিংসা বা চরিত্র হনন, সেটা তারা তাদের রাজনীতি করুক। হ্যাঁ, তাদের মিটিংয়ে ইদানিং আমরা লোকটোক দেখছি। আবার এরকম অভিযোগ আছে, একটা ভিডিও দেখলাম কালকে, যে কোথায় ঝিনাইদায় জামাতের লোকজন বা ভাড়া করার লোকজন ওপেন দেখলাম, তাদের সাথে যেহেতু জোট, জামাতের সাথে না না দেখলাম ইদানিং তাদের মধ্যে সখ্য, ওই চরমোনাইয়ের সাথে একসাথে তারা ওখানে বক্তৃতা দিল, এবং আপাত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে আচারে আচরণে অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে জামাত এবং এনসিসি এক এবং অভিন্ন হিসেবেই কাজ করছে। তো জামাতের লোকরাও তাদেরকে সাপোর্ট দিচ্ছে। সেহেতু প্রকৃত লোক তো এইভাবে আপনি বুঝতে পারবেন না। প্রকৃত লোক যখন বুঝতে পারবেন, যখন আপনার নির্বাচন হবে, মানুষ কাকে কত পার্সেন্ট ভোট দিল, কতটুকু ভোট দিল, তখন আপনি গণভিত্ত নির্ণয় করতে। মানে আচমকা আমি তাকে কেন প্রতিপক্ষই মনে করব, কেন শত্রু মনে করব, আর করে কেন আমি এরকম খিস্তি খেয়র করব, গালিগালাজ করব, চরিত্র হনন করব, এটা কাম্য নয়। তাদের প্রতি আমাদের অনুরোধ যে দয়া করে তারা একটা সুস্থ রাজনীতির মধ্যে থাকবে। খিস্তি খেয়র, পুরনো রাজনীতি, নতুন বন্দোবস্তের কথা বলে, নতুন রাজনীতির কথা বলে, এই যে খিস্তি খেয়র বলা, আক্রমণ করা কারণে অকারণে, হ্যাঁ জিয়াবাদ উঠাই দেব, এই ধানের শীষ কেন বিএনপি পাবে না, এই যে এই ধরনের বক্তব্য, এগুলো তো মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার সামিল। হ্যাঁ, বিএনপি কখনো বলেছে যে শাপলা মার্কা না কি মার্কা তাদেরকে দেয়া যাবে না? এটা ইলেকশন কমিশন ডিসিশন নিয়েছে, কি কারণে, কি বাস্তবতায়, সেটা নিয়ে আপনি কেন বিএনপিকে পেঁচাচ্ছেন কারণে অকারণে? হ্যাঁ, আপনার গরু রচনা লিখতে যায়, আপনি নদীর পাড়ে কেন গরু বেঁধে খালি বিএনপি 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 বিদ্বেষ, কারণে অকারণে মানুষ মারা গেছে এখানে আপনি তারেক রহমান। এবং কালকে দেখলাম সার্জিস আলম স্ট্যাটাস দিচ্ছে যে কি আওয়ামী লীগ যত খুন হয়েছে তার দায় যদি শেখ হাসিনা না নেয়, তাহলে সমস্ত এখনকার দায়িত্ব সব তারেক রহমানকে নিতে হবে। আপনি বলেন কি যুক্তি? তারেক রহমান কি নির্দেশ দিয়েছে হাসিনার মতো? হ্যাঁ, না পুলিশ চালায়, না দেশ চালায়? তো এই ধরনের মানে বালখিল্যতম আচরণ, কথাবার্তা, এগুলো আপনি কিভাবে বলবেন বলেন? রতন ভাই, সব মিলিয়ে আসলে নির্বাচনটাই তো সবার আসলে কাঙ্ক্ষিত একটা জায়গা, সেটা ডিসেম্বরে হোক। আমি একটু শেষ করি, সরি রতন ভাই বলবেন। শোনেন, নির্বাচন ভাবখান এমন যে বিএনপি মনে হয় নির্বাচনে এই যে যত সংকট, বিএনপি যেভাবে ডিল করছে তার নেতাকর্মীদেরকে, পারছে না অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে পারছে না। আমি বিশ্বাস করি বিএনপি যদি কোনোভাবে মানুষের ভোট নিয়ে সরকারে যেতে পারে, এর চাইতে অনেক ভালো ডিল করতে পারবে, প্রশাসনকেও ডিল করতে পারবে, দেশকেও ডিল করতে পারবে, বিএনপির সক্ষমতা বাড়বে তখন। এখন বিএনপির সেই সক্ষমতাটা ওই অর্থে ওইভাবে নাই। কিন্তু জনগণের তো একটা সমালোচনা রয়েছে যে ক্ষমতায় যাবার আগেই আপনাদের দলের ভিতরে আমাদের আতঙ্কিত করে। আমরা কি বুঝি না মানুষের জনগণের আস্থাটা কিন্তু আসলে রাখতে পারছে না। না না, ঠিক আছে, এটি কি মানুষের সেন্টিমেন্ট আমি বুঝছি না? আমরা কি রাতের বেলায় ভোট করে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে? আমাদের মানুষের ভোট নিয়েই যেতে হবে। এই বিষয়টা তো আমরা অ্যাকনোলেজ করছি, আমরা আমলে নিচ্ছি, আমরা চেষ্টা করছি। হ্যাঁ, সব ক্ষেত্রে পারছি না, এটা তো সত্যই। আমরা একটা হেল্পলেস অবস্থা। এখানে সেই জায়গাটাই বলছি যে রাষ্ট্র যদি, সরকার যদি একটা কঠোর ভূমিকা রাখতো, তাহলে বিএনপি তাদেরকে হেল্প করবার জন্য প্রস্তুত। রাষ্ট্রের হাতে অনেক উইংস আছে, তাদের কাছে আইন আছে, তাদের কাছে সক্ষমতা আছে, তাদের কাছে মেকানিজম আছে, যেটা দল হিসেবে বিএনপির জন্য একটু সীমিত, কম। তারপরে আমাদের যদি কোনো লিকেজ থাকে, আরো যদি কোনো কিছু করবার থাকে, আমি নিশ্চিত আমার দল এই বিষয়ে সর্বোচ্চ আন্তরিক। এবং আমি কথা বলেছি, আমার পার্টির হাইকমান্ডের সাথে বারবার কথা হয়েছে, হ্যাঁ, যে এখানে এই যে সব ঘটনা
ঘটছে, আমরা খুবই বেদনাহত এইসব ঘটনা নিয়ে, উদ্বিগ্ন আপনাদের সকলের মতোই। নিশ্চয়ই আর কোনো কিছু নেওয়ার থাকলে আমরা নিব। আমি সরি, আমি মানবতর ভাই, আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে সব মিলে যে আগামী নির্বাচনটা নিয়ে একটা শঙ্কার পরিবেশ কি তৈরি হতে পারে? নির্বাচন নিয়ে শঙ্কার চাইতো নির্বাচন না হওয়াটা নিয়ে শঙ্কাটা বেশি। ধরুন এই যে গত একটা বছর একটা জনপ্রিয় সরকার কেন জনগণের আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারলেন না, এটা আমাদের একটু অ্যানালাইসিস করা দরকার। দুই, এই ধরনের সরকারের পক্ষে পুলিশ, প্রশাসন, বিচার সমস্ত কিছুকে জনগণের আস্থায় নেয়ার মতন সেই দায়িত্ব পালনের অভিজ্ঞতা বলি অথবা ম্যান্ডেট বলি, তা আছে কিনা। তিন, ম্যান্ডেট তো তাদের আছে, তারা তো বলে যে সবকিছু করার ম্যান্ডেট এই সরকারের রয়েছে। হ্যাঁ, কোনটা আছে? সবকিছু করার, ডেইলি অ্যাক্টিভিটিস করার। হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত যে কাজগুলো জবাবদিহি করতে হবে, গণতন্ত্রের তো অন্যতম শর্ত জবাবদিহি। আচ্ছা, এই সরকারটা নির্বাচনের পরে সরকারের বেশিরভাগ মানুষ কোথায় থাকবেন? স্ব অবস্থানে ফিরে যাবেন। স্ব অবস্থান মানে দেশের বাইরে চলে যাবেন। তারা দেশের বাইরে দেশে থাকেন তাহলে কি সমস্যা? দেশের বাইরেই তো তারা ছিলেন। আচ্ছা, তখন তাদেরকে অ্যাকাউন্টেবল করবে কে? আজকে দেখুন আবুল বারাকাত অ্যারেস্ট হয়েছেন, তাই না? তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। তার সময়ে যে সমস্ত অনিয়ম হয়েছে তার দায় নিয়ে তাকে এখন অ্যারেস্ট হতে হলো। এই অন্তর্বর্তীকালীন সরকার সময়ে যে অনিয়ম কিছু যদি ধরা পড়ে, সেগুলোর জন্য কাকে লায়াবল করা হবে? এগুলো যদি বিবেচনা করি তাহলে কিন্তু তাদের মাথায় দুটো জিনিস আছে। নির্বাচনের পরে মর্যাদার সঙ্গে ক্ষমতা হস্তান্তর করা, সেই পরিবেশটা তৈরি হবে কি না। ফলে আমার যেটা মনে হয়, নির্বাচন নিয়ে কালক্ষেপণ যত হবে পরিস্থিতিটা তত বেশি জটিল হয়ে উঠবে। আর যাদের উপর নির্ভর করতে চান, যাদের উপর নির্ভর করে দেশ পরিচালনা করতে চেয়েছিলেন এক সময়, যেমন ওপেন ডিক্লেয়ার দিয়েছিলেন যে আমাকে ছাত্ররা বসিয়েছে, কিংবা তোমাদেরই তো ভবিষ্যতে দেশের দায়িত্ব নিতে হবে, অথবা এরা যেন রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠতে পারে সেক্ষেত্রে আমাদের সহযোগিতা করতে হবে, অথবা কারো কারোর মধ্যে ভবিষ্যতের প্রধানমন্ত্রীর ছায়া দেখতে পেয়েছেন। এই কথাগুলো কি তৈরি করেছে, জনগণের কাছে কি মেসেজ দেয়? এই মেসেজগুলো দেওয়া কিন্তু জনগণের কাছে এইটুকু বোঝা গেল যে তারা ঠিক নিরপেক্ষ থাকলেন না। এইটা আমার মনে হয় যত দ্রুত অবসান ঘটানো যায় তত ভালো। একটা নির্বাচিত সরকারের একটা জবাবদিহিতা থাকে। যেমন ধরুন, আমি তুলনা অর্থে বলছি না, যখন আওয়ামী লীগ ছিল তখন কিন্তু সমস্ত ক্ষোভটা পরিচালিত হতো আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, বলবে আমি তো অন্তর্বর্তীকালীন সরকার, দেশের জন্য প্রয়োজনীয় কাজটাও করা হচ্ছে না, কাজটা করার জন্য দায়িত্ব কার সেটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটাই কিন্তু একটা ললেসনেস তৈরি করে দিয়েছে। মানুষের মনে করেন যে এই ললেসনেসের সময় তুমি যা পারো করে নাও, কারণ পরবর্তীতে দলীয় সরকার আসলে তা তুমি পারবা না। এইটা মানুষের মধ্যে যারা একটু সুবিধা পেতে চায়, অথবা যারা সুবিধা নিতে চায়, অথবা যারা এই যে কোনো অরাজক পরিস্থিতিটাকে কাজে লাগাতে চায়, অথবা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়, তাদের জন্য এটা কিন্তু সুবর্ণ সুযোগ। এইটা বন্ধ হওয়া উচিত। এই স্পেসটা যত কমানো যাবে, ভবিষ্যতে রাজনৈতিক এবং প্রশাসনিক দুই দিক থেকে একটা সমাজের শৃঙ্খলা আসার জায়গা তৈরি হবে। কিন্তু আপনি বলছিলেন যে এই সরকার যে সব জায়গায় ব্যর্থ হলে অ্যানালাইসিস করা দরকার। সরকার কি আসলে সেই অ্যানালাইসিসটা করছে নিজেদের? না, আমার মনে হচ্ছে না। এই কারণে মনে হচ্ছে না, মানে সরাসরি না বলে দিলাম এই কারণে। আপনি দেখুন, আমরা 6 মাস পরেই বলেছিলাম একটা শ্বেতপত্র প্রকাশ করুন, তো সেই পদক্ষেপটা নেওয়া হয়নি। 2 নম্বর, এই এমন কেউ কি আছে যারা বলেছেন যে আমরা যা যা করতে চেয়েছিলাম, জনগণ আমাদের কাছে যা প্রত্যাশা করেছিল, আমরা সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি নাই? এমন কোনো কথা কারো মুখ থেকে আমরা শুনি নাই। এবং সবসময় একটা তারা একটা পক্ষ খুঁজছেন কার উপর দায়টা চাপানো যাবে। তারা তো দায়িত্ব নিয়েছেন, এবং এমন একটা সময় দায়িত্ব নিয়েছেন, এরকম সময় বাংলাদেশে হয়তো ভবিষ্যতে আর আসবে কিনা জানি না। কারণ অভ্যুত্থান তো আর বছর বছর হবে না। আকাঙ্ক্ষার তীব্রতা নিয়ে যে অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানে বিজয়ী জনগণ তাদের উপর তাদের সমস্ত ভরসা স্থাপন করেছিল। ফলে এটা একটা দারুণ মর্যাদার জায়গা, এটা শুধু দায়িত্বপূর্ণতার জায়গা না। আমরা সমালোচনা করছি কিন্তু একটা বেদনা থেকেই, কারণ এই সরকার এমন একটা ট্রেন্ড সেট করে দিয়ে যেতে পারতেন যাতে ভবিষ্যতে যারাই আসতো তারা কিন্তু বুঝতো যে দেশ পরিচালনা করতে গেলে এরকম করতে হয়। দেখো, অন্তর্বর্তীকালীন সরকার বা একটা মডেল তারা তৈরি করতে পারত, কিন্তু তারা সেটা করলেন না। তাদের যে দক্ষতা, তারা করলেন না বা করতে পারলেন না, এটা ভাবতেও একটু কষ্ট লাগে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, আমার একেবারে 30 সেকেন্ড। হ্যাঁ, 30 সেকেন্ড।
শ্রীলঙ্কা তারা একটা ট্রেন্ড সেট করেছে। আর শ্রীলঙ্কা যারা দায়িত্বে ছিল তাদের চেয়ে তো আমাদের বাংলাদেশ ব্যাংকের যিনি দায়িত্বে আছেন, অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন, তারা কেউ কিন্তু যোগ্যতার দিক থেকে কম না। তাহলে কেন আমরা ট্রেনটা সেট করতে পারলাম না? এই দুঃখটা আমাদেরকেও তাড়িত করে। দেখ, সেইটা নিয়ে হয়তো আরেকদিন আলোচনা করব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।